আমাদের বেসিক্যালি লাগবে স্যাচুরেটেড ওয়াটার প্রেশার এন্ট্রি যেটা সেখানে 100 কিলো প্যাসকেল, রাইট? আপনারা দেখেন ফার্স্ট কলামে দেখতে পাবেন, ফার্স্ট কলামে 0.6 থেকে শুরু করে সব দেওয়া আছে। এই যে 100 কিলো প্যাসকেলের ভ্যালু দেওয়া আছে একদম ফার্স্টে। আচ্ছা আচ্ছা, আমি কোনটা তাহলে দেখলাম, অসুবিধা নেই। ঠিক আছে। তার একবার করেন আর প্লাস এখানে অ্যাকচুয়ালি আমি তো একটা সার্টেন পার্ট তুলে দিয়েছি চার্টের। চার্টের তো আরো এক্সট্রা যেটুকু আমার ম্যাথে লাগবে সেটুকু আসলে আমি তুলে দিয়েছি আপনাদেরকে। পরবর্তীতে অ্যাকচুয়ালি এই চার্ট অনেক বড় চার্ট, বিশাল পেজ বাই পেজ, মোটামুটি 4 পেজের চার্ট। তো এতটা স্লাইডে দেওয়া যায় না। যতটুকু আমার লাগবে আমি ততটুকু আসলে দিয়েছি। বই যদি আপনারা নেন বুঝবেন ওখানে আরো বড় চার্ট আছে। তো যেই ভ্যালুই ম্যাথে দেওয়া থাকবে না কেন সেই ভ্যালুটা আপনার কিন্তু আপনার হাতে ওই মুহূর্তে উপস্থিত থাকবে। সো এটা নিয়ে কনফিউজড হবেন না যে ভ্যালু আপনাকে দেওয়া না, ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে। ইভেন আমি স্লাইডের লাস্টে আরো কিছু অ্যাডিশনাল ভ্যালুস দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে ম্যাম, বুঝতে পারছি। যতটুকু মানে আমার স্লাইডে ধরেছে আর কি ততটুকু দিয়েছি। আর বাকি কিন্তু আরো ম্যাথ আছে আপনাদের পরের দিকে যেগুলো আমি করাই নাই, বাট থিওরি গুলা কম বেশি আপনাদেরকে ধারণা দিয়েছি। এই যে টারবাইন আপনাদেরকে বলেছিলাম না, এসএসএসএফ প্রসেস, দেন নজল, ডিফিউজার, নজেল, এটা অ্যাকচুয়ালি এটা ডিফিউজার না, নজেলের একটা এক্সাম্পল দেওয়া আছে। এগুলো করলে মোটামুটি আপনার একটা ধারণা হবে যে অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথগুলো আগাতে হয়, ঠিক আছে? এবং বইয়ে তো আরো অনেক, বইয়ে তো হাজার হাজার ম্যাথ আছে, আপনাদের প্রতিটা টাইপের হাজার হাজার ম্যাথ আছে এক্সাম্পল সহ। সো ওগুলো যদি করেন মোটামুটি আপনার ধারণাটা ক্লিয়ার হবে। কারণ আমি কিন্তু আপনাদের কিন্তু কম থিওরি পড়াই নাই, প্রচুর ম্যাথ এখান থেকে আসা পসিবল। এবং আমি পারতপক্ষে ম্যাথ দেওয়ার চেষ্টা করব বেশি, যেন টু বি অনেস্ট ম্যাথ বেশি হলে কিন্তু মার্কস তোলার জায়গাও বেশি থাকে, তাই না? তো কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ম্যাথ থিওরির মিক্সচার থাকবে, যেগুলো থিওরি পড়েছি থিওরিও ডিরাইভেশন থাকবে প্লাস ম্যাথও থাকবে। আমি চেষ্টা করবো ম্যাথ যেন ম্যাক্সিমাম দেওয়া যায়। ওকে, এছাড়া আর কারো কোন কনফিউশন আছে? গুড। তাহলে আমি আজকের স্লাইডে চলে যাই। এই স্লাইডটা ফুললি আপনাদের সাথে শেয়ার করা আছে, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর ফুল স্লাইড আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। সো এটা আস্তে আস্তে দেখে নেবেন। আজকে আমরা পড়বো বেসিক্যালি গ্যাস পাওয়ার সাইকেল, অর্থাৎ আমরা যেই থিওরিগুলো স্লাইড তো দেখা যাচ্ছে না, স্লাইড আমি এখনো শেয়ার করি নাই নতুন স্লাইড ওপেন করছি আমি এখন। আচ্ছা, এই স্লাইডের অংশ না সেটা, এটা ডিফারেন্ট স্লাইড, আমি জাস্ট ওপেন করছি এখন। আজকে আমরা পড়বো গ্যাস পাওয়ার। স্লাইডে যে সরি আরেকবার। মানে আপনার স্লাইডে যে ম্যাথ গুলো আছে ওগুলো করলে কি মানে এক্সামের জন্য এনাফ না? না, স্লাইডের ম্যাথ গুলো তো আমি জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য সব থেকে ইজি ম্যাথ গুলো তুলে দিয়েছি। বই খুললে বুঝবেন এখানে কত কিছু হওয়া পসিবল। বাট ইয়া, কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য ইটস ইনাফ। বাট আপনাকে প্রচুর প্র্যাকটিস প্রবলেম করতে হবে, কারণ থিওরি কিন্তু আমি অনেক পড়িয়েছি। প্রতিটা থিওরির প্রতিটা কনসেপ্টের অ্যাপ্লিকেশন ম্যাথে আছে এরকম। আপনাদের যে বইটা সাজেস্ট করছি সেন্টেন্স স্যারের বই, প্রতিটা লাইনের অ্যাপ্লিকেশন আছে, নতুন নতুন ম্যাথ আছে, হাজার হাজার ম্যাথ আছে। বাট আই এম নট সেইং যে আপনাকে সব করতে হবে, বাট সার্টেন টাইপের একটা দুটা ম্যাথ করে যেন সবগুলো টাইপ আপনাদের হাতে করা থাকে, ঠিক আছে? এবং as soon as possible শুরু করেন, এই কারণে যে প্রচুর ম্যাথ আছে, আমি কিন্তু থিওরি অনেক পড়িয়েছি অলরেডি। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি তো আছি প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা, আজকে আমি গ্যাস পাওয়ার সাইকেল পড়াবো। তো গ্যাস পাওয়ার সাইকেল বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে আমি নিজে স্লাইড বানানোর থেকে
আমার বইটার একজন শ্রদ্ধেয় স্যার আছেন জহুরুল হক স্যার। উনার স্লাইড আমরা পড়েছিলাম এবং আমার কাছে খুবই, আমি নিজে আসলে অনেক উইক ছিলাম শুরুতে এইসবে থার্মোডাইনামিক্স এর কিছু কনসেপ্টে, বাট উনার স্লাইড পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে আমার বোঝার সুবিধা হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে উনার স্লাইডটাই শেয়ার করব। তো এবং আমি উনার নামও কাটিনি, কিছু না, একদম পিডিএফ আকারে দিব যেন এটা কোনোভাবেই আমার স্লাইড বা কোনোভাবে আপনাদের মধ্যে মিসকনসেপশন তৈরি না হয়। এটা আমার স্লাইড না, এটা আমার স্যারের স্লাইড। পিডিএফ আকারে আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, ওকে। স্লাইড দেখা যাচ্ছে কি? আমি বড় করব, বাট স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আরেকবার বলছি, এটা আমার স্যারের স্লাইড, আমার স্লাইড না। ওকে, উনি বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন মানে উনি ডিপার্টমেন্ট হেডও ছিলেন। তো উনি শ্রদ্ধেয় স্যার। তো উনি একদম ডিটেইল যেভাবে পাওয়ার সাইকেল গুলো এখানে তুলে ধরেছেন এবং অনেক ব্রিফ বা ডিটেইল, মানে খুব শর্টে খুব সুন্দর করে তুলে ধরেছেন। তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু আপনাদের কোর্সটা আসলে খুব একটা ডিটেইল কোর্স না, অনেকগুলো টপিক, মানে ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে অনেকগুলো টপিক ছোট 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 করে দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে তো আর আসলে একটা 4 ক্রেডিট কোর্সের মতো বোঝানো পসিবল না। তো এই স্লাইডটা মনে হচ্ছে আপনাদের জন্য বোঝার জন্য বেস্ট হবে। সবগুলো সাইকেল একত্র করে দেওয়া, বেশ অনেকগুলো চ্যাপ্টার একত্র করে এই স্লাইডে আছে। তাই জন্য এটা আই থিংক আপনাদের বোঝার সুবিধা হবে। ঠিক আছে, এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? লেখা কি পড়া যাচ্ছে? কার্নো, কার্নো গ্যাস পাওয়ার সাইকেল। ওকে, ভেরি গুড। যেহেতু পিডিএফ করেছি, কোয়ালিটিড অবস্থায় এসেছে। আচ্ছা, রেকর্ড। ওকে, আচ্ছা, আজকে আমরা কিছু পাওয়ার সাইকেল পড়বো। সিম্পল, আমাদের প্র্যাকটিক্যাল ইউসেজে যেরকম আমরা টারবাইন, তারপর ইঞ্জিনের ডিফারেন্ট কনসেপ্ট অলরেডি জেনেছি। তো এখন আমরা সেই টারবাইনে বা ইঞ্জিনে কিভাবে পাওয়ারটা ট্রান্সমিট হয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট আপনাদের ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা শুরুতে কিছু প্রসেস নিয়ে আইডিয়া দিয়েছিলাম না, যে পি এর সাথে ভি কিভাবে চেঞ্জ হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সিবল প্রসেস, এই প্রসেস গুলোরই আসলে অ্যাপ্লিকেশন আছে বেসিক্যালি এখানে। ঠিক আছে, ওগুলো এত সময় ধরে আমি কেন পড়িয়েছিলাম জানি, এগুলোতে আমার সময় ব্যয় কম হয়। ঠিক আছে, এবং আপনাদেরও বুঝতে সুবিধা হয়। সো আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কিভাবে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে সেইগুলো আমরা আজকে জানবো একদম সাইকেলের মাধ্যমে। সো কার্নো ইঞ্জিন সম্বন্ধে আপনাদের ধারণা আছে না? থিওরিটিক্যালি বেস্ট ইফেক্টিভ ইঞ্জিন হচ্ছে কার্নো ইঞ্জিন, তাই না? কার্নো ইঞ্জিন তো আমরা মনে হয় অলরেডি পড়েছি, রাইট? মনে আছে কার্নোর চক্র? আপনার তো মনে থাকার কথা, ইন্টারে পড়েছিলেন, জি মিস আদিক। জি ম্যাম, মনে আছে। রাইট? ওকে, তাহলে কার্নোর ইঞ্জিনে বেসিক্যালি কি বলে? কার্নোর ইঞ্জিনে বেসিক্যালি একটা এটা বেসিক্যালি একটা পুরোপুরি পুরো কনসেপ্টটাই একটাই জিনিস, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। যে কোনো এনার্জি ক্ষয়, কোনো এনার্জি লস হবে না, কোনো এনার্জি নতুন করে তৈরি হচ্ছে না। যে এনার্জিটা আমরা শুরুতে ইনপুট দিচ্ছি সেটাই সাইক্লিক আকারে চলতে থাকবে অসীম সময় পর্যন্ত। যেটা আপনারা এখন জানেন যে যেটা আসলে পসিবল না। সব জায়গাতেই কোনো না কোনো লস আছে, তাই না? এনি হাউ লস হবেই, একটু হইলেও হবে, 0.0001% হলেও হবে। যাই হোক, তো কার্নোর ইঞ্জিন বেসিক্যালি হচ্ছে সব থেকে আদর্শ ইঞ্জিন, যে ইঞ্জিনে বিভিন্ন চারটা স্টেপ আছে। চারটা স্টেপের মাধ্যমে একটা সাইকেল কন্টিনিউ হতে থাকে অসীম সময় পর্যন্ত। ঠিক আছে, স্টেপ গুলো কি কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ান থেকে, এই গ্রাফে আমি পিভি কার্ভের মাধ্যমে দেখাচ্ছি, এটা পরবর্তীতে আপনাদেরকে পিস্টনের মাধ্যমেও দেখাবো আমি। ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ান থেকে 2 পয়েন্টে যাচ্ছে, রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। ঠিক আছে, একটা
পিস্টন থাকে, পিস্টন সিলিন্ডার থাকে। এর ভেতরে সমতাপীয় ভাবে কিছু গ্যাস এন্টার করানো হয়। ঠিক আছে? রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। কি গ্যাস যখন এন্টার করবেন, স্বাভাবিক গ্যাস এন্টার করার পর কি পিস্টনটা সরে যাবে না? এবং এক্সপানশন হবে, ভলিউমটা বেড়ে যাবে ভেতরের জায়গাটার। দ্যাটস এ এক্সপানশন। এবং আইসোথার্মাল এই জন্য বলা হচ্ছে যে একই টেম্পারেচারে গ্যাসটা এন্টার করা হয়। ভেতরের টেম্পারেচার মনে করেন 20 ছিল, গ্যাসটাও 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এন্টার করে এবং এমন ভাবে এক্সপানশনটা হয় যেন ওটা 20 ডিগ্রি মেনটেন করে। ঠিক আছে? এরপর সো গ্রাফে দেখেন, পিভি কার্ভে দেখেন, আইসোথার্মাল এক্সপানশন প্রসেস হচ্ছে 1 থেকে 2 এ। এই ক্ষেত্রে পিভি কার্ভে কিন্তু এক্সপানশন যেহেতু হচ্ছে ভি এর দিকে আগিয়ে যাচ্ছে, তাই না? এবং টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে যদি আমি এক্সপান্ড করতে চাই, তাহলে কি প্রেসারটা স্বাভাবিকভাবে ড্রপ করবে। কারণ যত এক্সপান্ড করবে তত, যদি টেম্পারেচার আমি কনস্ট্যান্ট রাখতে চাই, তার প্রেসারটা ছেড়ে দিতে হবে। প্রেসারটা যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই, টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? সো আইসোথার্মাল এক্সপানশন প্রসেস হচ্ছে, এবং সাথে আমি নোট লিখে দিয়েছি টিএইচ কনস্ট্যান্ট। ওকে, টিটা কনস্ট্যান্ট থাকবে যেহেতু আইসোথার্মাল প্রসেস। 2 থেকে 3, এরপর সেকেন্ড স্টেপ যাবে 2 থেকে 3 তে। গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন, পিভি কার্ভে আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 স্টেপটাই কি হচ্ছে, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এখানেও এক্সপানশন হচ্ছে, তবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে। আপনারা মনে হয় ইন্টারে পড়েছিলেন অ্যাডিয়াবেটিক প্রসেস আর আইসোথার্মাল প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেসে কিন্তু কার্ভটা হয় অনেক স্টিপ, অর্থাৎ কার্ভের স্লোপটা হয় অনেক খাড়া। মনে আছে কি আপনাদের? জি ম্যাম, গামাগুন করা হয়। রাইট, রাইট। গামাগুন বেশি স্টিফ হয়। এইটাই এখানে দেখানো হয়েছে। যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, এক্সপানশন প্রসেস ভি তো আগাবে, বাট অ্যাডিয়াবেটিক প্রসেস বলে এখানে কিন্তু একটা স্টিপ কার্ভ দিয়ে নামানো হয়েছে। ঠিক আছে? আরো বেশি প্রেসার ড্রপ হয়, আরো দ্রুত প্রেসার ড্রপ হয়। ঠিক আছে? এবং অ্যাডিয়াবেটিক প্রসেস অলওয়েজ আইডিয়ালি আইসেন্ট্রপিক প্রসেস। কারণ এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে হিটের কতটুকু চেঞ্জ, তাই না? যদি যদি কিউ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এনট্রপিও কনস্ট্যান্ট থাকবে, স্বাভাবিক। এবং অ্যাডিয়াবেটিক প্রসেসে তো কোনো কিউ দেওয়া নেওয়া হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কোনো কিউ দেওয়া নেওয়া হয়? হয় না তো। এই জন্য আইসেন্ট্রপিক একটা প্রসেস। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আইসেন্ট্রপিক মানে কি, এটা ডেল এস এর চেঞ্জ জিরো হয়, ভেরি গুড, ভেরি গুড। ডেল এস এর কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ডেল এস এনট্রপি, ডেল এস বা মানে ডেল এ, এন্ট্রপি চেঞ্জ জিরো জিরো যেটা, সেটাই কি আইসেন্ট্রপিক? জি, যেহেতু কিউ চেঞ্জ হচ্ছে না, সেহেতু এস চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ ম্যাম, তাপ চেঞ্জ না হলে তো এনট্রপি চেঞ্জ হবে না। রাইট। ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। ডেল কিউ না চেঞ্জ হলে ডেল এস ও চেঞ্জ হচ্ছে না, সিম্পল। সো অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস। 2 to 3 তে দেখেন আইসেন্ট্রপিক লিখেছি। আবার 3 থেকে 4 হচ্ছে, 3 থেকে 4 এগেইন যাবে আইসোথার্মাল কম্প্রেশন। এবার কম্প্রেশন হওয়ার ফলে কি হবে, এক, ভিটা অপোজিট দিকে যাবে, এবং যেহেতু ভি যেহেতু কমে যাচ্ছে, তার মানে কি অটোমেটিক্যালি প্রেসারটাও বেড়ে যাবে। যত ভলিউম কমবে প্রেসারটাও বেড়ে যাবে, স্বাভাবিক। প্রেসারটা একদম, ভলিউম কমবে, সে আটসাটা হয়ে যাচ্ছে, প্রেসারাইজড হচ্ছে, প্রেসারটা আরো বেড়ে যাচ্ছে। ওকে, এবং যেহেতু আইসোথার্মাল, সেহেতু গ্রাফে দেখেন 3 to 4 এর আমি লিখেছি টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, এবং 4 থেকে 1 এ যখন আবার যাবে, 4 থেকে 1 এ আবার যখন যাবে, একদম সে আদি অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে এগেইন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হবে, এবং কম্প্রেশন হচ্ছে এর ফলে ভিটা কমে যাচ্ছে। অ্যাডিয়াবেটিক প্রসেসের ফলে অনেক স্টিপলি পিটাও কমে যাচ্ছে, পিটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এবং একদম, যেহেতু রিভার্সিবল প্রসেসের 1 নাম্বার সংজ্ঞা কি, সে যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই ফিরে যাবে। দেখেন 1 থেকে শুরু করেছিল, 4 এর পর আবার সে 1 এ ফিরে যাবে। ঠিক আছে? এবং এই ফুল প্রসেসে হিট দেওয়া নেওয়া হবে কোন কোন জায়গাতে? শুধুমাত্র আইসোথার্মাল জায়গাগুলোতে হিট দেওয়া নেওয়া হবে। কেন? বিকজ বাকি প্রসেস দুটা আইসোথার্মাল, দুইটা প্রসেস আইসোথার্মাল, দুটা প্রসেস অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকে কিন্তু কোনো হিট দেওয়া নেওয়া হয় না। অ্যাডিয়াবেটিক তো রুদ্ধতাপীয়, কোনো হিট দেওয়া নেওয়া হবে না। হিট দেওয়া নেওয়া হয় শুধুমাত্র আইসোথার্মাল প্রসেস দুইটাতে, অর্থাৎ 1 থেকে 2 এবং 3 থেকে 4 এ।
দেখেন কিউ ইনপুট আমি দিয়েছি শুধুমাত্র 1 থেকে 2 এবং 3 থেকে 4 এ। কিউ ইন এবং যেহেতু আইসোথার্মাল এক্সপান্ড করার জন্য কি হবে? আরো এনার্জি ভেতরে দিতে হবে যেন সে এক্সপান্ড করতে পারে। সো 1 থেকে 2 এ কিউ ইনপুট হয় এবং 3 থেকে 4 এ কম্প্রেশন হয়। অর্থাৎ কম্প্রেস হবে কখন? যখন সে ভেতর থেকে এনার্জি ছেড়ে দিয়ে আরো তারা কাছাকাছি চলে আসবে। সো ওই ক্ষেত্রে হিটটা আউটপুট হয়। ঠিক আছে? বেসিক্যালি এইটাই হচ্ছে ফুল কার্নো সাইকেল। গ্রাফটা অ্যাকচুয়ালি যদি আপনার মাথায় রাখেন তাহলে কিন্তু পুরাটা আপনার ডিফাইন করা আপনি ফার্স্টে বললেন রিভার্সিবল না ইরিভার্সিবল, সবগুলাই রিভার্সিবল, যেটা এটা কার্নোর গ্যাস সাইকেল। কার্নোর ইঞ্জিন, কার্নো পাওয়ার সাইকেল অলওয়েজ আদর্শ রিভার্সিবল। ঠিক আছে? আচ্ছা গেল। এখন আপনি গ্রাফটা মনে রাখেন তাহলে বুঝতে পারবেন এটা কি আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক, এটা কি কম্প্রেশন নাকি এক্সপানশন। যখন যত ভি বাড়বে তত এক্সপানশন আর যত ভি কমবে তত কম্প্রেশন। আর স্লোপের উপর ডিপেন্ড করে, যদি কম স্টিপ হয় সেক্ষেত্রে আইসোথার্মাল, আর যদি বেশি স্টিপ হয় সেক্ষেত্রে অ্যাডিয়াবেটিক। আর আইসোথার্মালের ক্ষেত্রে টিটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু কিউটা ইনপুট আউটপুট হবে। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কোনো কিউ ইনপুট আউটপুট হবে না, এক্ষেত্রে হবে কি আইসেন্ট্রপিক একটা প্রসেস হবে। শেষ কার্ভ। ওকে। ওকে ম্যাম। এবং এরপরে আমি কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনস দিয়ে দিয়েছি যেগুলো আপনাদের ম্যাথ থেকে কাজে দিবে। বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, সিম্পল প্রসেস। ওকে। মিস একটা প্রশ্ন আচ্ছা, ছিল। আচ্ছা তারপর কিন্তু একটা টিএস কার্ভও দেওয়া হয়েছে। জি শিওর। প্রশ্নটা হচ্ছে মিস যে এখানে বুলিয়ান লজিক দিয়ে কি বুঝাইছে? ইন বুলিয়ান লজিক nth আপ। আচ্ছা আচ্ছা, এটা আমি ফর্মুলাগুলো বুঝিয়ে লাস্টে চলে যাব। ঠিক আছে? বুলিয়ান লজিক বেসিক্যালি হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি। এটা আসলে তেমন কিছুই না, জাস্ট এইটুকু লাস্টের বুলিয়ান লজিকটা আসলে আপনার এত কিছুর ফর্মুলাগুলার জিস্ট। nth না, এটা হচ্ছে ইটা, মানে হচ্ছে ইটা টিএইচ থার্মাল ইটা মানে থার্মাল এফিশিয়েন্সি, এটার পুরো টার্মের মানে হচ্ছে ইটা সাফিক্স থার্মাল। ঠিক আছে? থার্মাল এফিশিয়েন্সি বাড়বে কখন? যখন টিএইচ অর্থাৎ ইনপুট হিট বাড়বে অথবা টিএল কমবে। এটা হচ্ছে আপনার এই যে ইটা এইচ ইটার যে ফর্মুলা তার আগে দেওয়া আছে ওইটারই একটা জিস্ট আসলে দিয়েছে। আপনি দেখেন টিএইচ যদি বাড়ে, কমন সেন্স, টিএইচ যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে? টি অ্যাকচুয়াল ফর্মুলাটা তো হচ্ছে টিএইচ মাইনাস টিএল বাই টিএইচ। ঠিক আছে? টিএইচ যদি বাড়ে সেক্ষেত্রে টিএইচ মাইনাস টিএল এর ভ্যালু বাড়বে, অর্থাৎ ইটার ভ্যালু বাড়বে। আবার টিএল যদি কমে সেক্ষেত্রে টিএইচ মাইনাস টিএল এর ভ্যালুও বাড়বে, সেক্ষেত্রে ইটার ভ্যালু বাড়বে। টিম লিলে খেলবে? হ্যাঁ টিম লিবে, ও মনে করছে টিম কয়টা হবে ভাইয়া? আর ওই কোয়ালিফায়ার সিস্টেম আপনারা প্লিজ কাইন্ডলি খেয়াল করেন আপনাদের মাইকটা মিউট আছে না আনমিউট আছে। উই আর ইন মিডল অফ আ লেকচার। আপনারা যদি ব্যক্তিগত কোনো কাজ করেন চাইলে, আচ্ছা যাই হোক আমরা এখানে আমাদের ক্লাসে ব্যাক করি। আচ্ছা, সো ইটার ফর্মুলাতে এগেইন চলে যাই। আচ্ছা ইটার ফর্মুলা আগে আমি বাকি ফর্মুলাগুলো একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আর একটা কার্ভ এখানে দেওয়া আছে টিএসটি ভার্সেস এস কার্ভ, ওটা তো পিভি কার্ভ। পিভি কার্ভের মাধ্যমে আপনি তো আইসেন্ট্রপিক প্রসেস নাকি আইসোথার্মাল প্রসেস বুঝতে পারছেন। ঠিক আছে? আর একটা কার্ভ, এটা যদি টি ভার্সেস এস কার্ভ হয় স্বাভাবিক, টি ভার্সেস এস কার্ভের ক্ষেত্রে কি হবে? যেহেতু আইসোথার্মাল প্রসেস গুলোতে কিন্তু টি গুলো কনস্ট্যান্ট থাকবে, আইসোথার্মাল প্রসেস গুলোতে টি গুলো কনস্ট্যান্ট থাকবে। সো এখানে আইসোথার্মাল প্রসেস কোনটা? 1 2 3 4। সো দেখেন 1 থেকে 2 এ টি কনস্ট্যান্ট, একটা হরাইজন্টাল লাইন গেছে, আবার 3 থেকে 4 এও একটা হরাইজন্টাল লাইন এসেছে, তাই না? কিন্তু 2 3 আর 4 1 এই প্রসেস গুলো তো আইসোথার্মাল প্রসেস না। এক্ষেত্রে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হবে। ঠিক আছে? সো দেখেন 2 থেকে 3 তে টেম্পারেচার নিচে গেছে এবং কিন্তু এস আবার কনস্ট্যান্ট। 2 থেকে 3 এ দেখেন এস কনস্ট্যান্ট,
আবার 4 থেকে 1 এ আবার s কনস্ট্যান্ট। কেন? আইসেন্ট্রপিক প্রসেস। ঠিক আছে? আপনাদের কিন্তু ইভেন t ভার্সেস s কার্ভও দেওয়া থাকতে পারে। সেটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কোন সাইকেল। ওকে? আমি কিন্তু বলে দিব না এটা কার্নোট সাইকেল। বাই চান্স কার্ভও দেওয়া থাকতে পারে ম্যাথে। এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে এটা কোন সাইকেল। ম্যাথে খালি t এর ভ্যালু, s এর ভ্যালু দেওয়া আছে। ওটা থেকে আপনাদের q এর ভ্যালু, তারপর v এর ভ্যালু দরকার হলে বের করতে হবে। ম্যাম একটু উপরে লেভেলে উঠছে জন্য কি এত পেঁচাবেন? আচ্ছা। মিস একটা প্রশ্ন ছিল এখানে, ওই যে ডেল এস যদি দেওয়া থাকে তখন কিউ বের করার জন্য কি ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করতে হবে? নট নেসেসারিলি আপনার ডেল এস যদি দেওয়া থাকে, নট নেসেসারি। কারণ ডেল এস দেওয়া থাকলে তো আপনি ডেল কিউটা পেয়ে যাচ্ছেন। এখানে ডেল কিউ মানেই তো টোটাল কিউ ইনপুট, টোটাল কিউ আউটপুট। আচ্ছা, যদি স্থির তাপমাত্রায় না হয় তখন তো ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে হবে। সেক্ষেত্রে ইন্টিগ্রাল ইউজ করতে হবে। যদি আপনার ডেল এস আর ডেল টি এরকম যদি দুটাই চেঞ্জেবল হয় সেক্ষেত্রে। বাট আশা করি আমি এত বেশি ঘুরাবো না, কারণ সামনে আপনারা দেখবেন যেহেতু এখানে আসলে মেইন, আপনি তো খালি কার্নো সাইকেল দেখছেন, সামনে আরো ব্রেটন সাইকেল, দেন এরিকসন সাইকেল, আরো অনেক সাইকেল, অটো সাইকেল, অনেক সাইকেল আসবে অ্যাকচুয়ালি। তো মানে পাগল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে আমি এত কনফিউজিং দিব না, দিলেও একটা দুইটা জায়গাতে দিব। ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা তো তাহলে কার্ভ দেখে বুঝতে পারবো যেটা কোন সাইকেল, আশা করি। আর একটু সময় যাক, আপনার বাসায় একটু দেখেন, আশা করি বুঝতে পারবেন। না বুঝতে পারলে তো আমি আছি। সো টিএস কার্ভের ক্ষেত্রে, আইসোথার্মাল কার্ভের ক্ষেত্রে টিটা কনস্ট্যান্ট থাকবে, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এসটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? তো আপনি দেখেই বুঝতে পারবেন এটা কোন কোন প্রসেস চলছে। ওকে? আচ্ছা, এখন কিউ ইনপুটটা কি করে বের করবেন? সিম্পল। কিউ ইকুয়ালস টু ডেল কিউ ইকুয়ালস টু টি ইনটু ডেল এস। ঠিক আছে? আপনার যদি ডেল এস দেওয়া থাকে তাহলেও আপনি বের করতে পারবেন। আপনার যদি এস এর ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে আপনি তাও বের করতে পারবেন। ঠিক আছে? আবার কিউ আউটের ক্ষেত্রেও সেম। টি ইনটু ডেল এস। ডেল এসটা কিভাবে হবে? কতটুকু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এস এর কতটুকু চেঞ্জ হচ্ছে। এখানে কিউ ইনপুট হয়েছে শুধুমাত্র 1 থেকে 2 প্রসেসর, কিউ আউটপুট হয়েছে শুধুমাত্র 3 থেকে 4 প্রসেসর, তাই না? সো এই জন্য আমি কিউ ইনপুটের ইকুয়েশনে লিখেছি, দেখছেন? দেখেন, টি এর ভ্যালুটা দিয়েছি ওই সার্টেন টিটা, এবং এস এর ভ্যালুগুলো দিয়েছি s2 s1। এস এর কতটুকু চেঞ্জ হয়েছে। আবার কিউ আউটের ক্ষেত্রেও সেম। টি দিয়েছি ওই সার্টেন টিটা, এবং এস এর ভ্যালু দিয়েছি ডেল এস কতটুকু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন টোটাল কাজ কতটুকু হলো তাহলে? টোটাল কাজ হলো, যদি কোনো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আবার চলে যাই আমরা, কিউ ইকুয়ালস টু ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে কার্নোর ইঞ্জিন যেহেতু রিভার্সিবল প্রসেস, এখানে কোনো ডেল ইউ নেই। ঠিক আছে? ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ নেই। চেঞ্জ থাকলে বলার থাকবে, বাট এই ক্ষেত্রে কোনো চেঞ্জ থাকে না ইউজুয়ালি। ঠিক আছে? সো ডেল কিউ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। অ্যাকচুয়ালি কতটুকু হিটের চেঞ্জ হলো সেটাই কাজ হিসেবে ভেতরে সঞ্চিত থাকবে। তাহলে কাজ ইকুয়ালস টু কিউ ইনপুট মাইনাস কিউ আউটপুট। ঠিক আছে? এটাই। এবং ইটা সংজ্ঞা, এর আগেও তো আমরা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি ওয়ার্কটা। সো ওয়ার্ক বাই কিউ ইনপুট, ইনপুট হিট। ঠিক আছে? সেখানে ডেল এস কাটাকাটি হয়ে অ্যাকচুয়াল ফর্মুলা আসলো 1 মাইনাস টিএল বাই টিএইচ। এখানে দেখেন, ইটার ভ্যালু, ইটা তো অ্যাকচুয়ালি একটা পার্সেন্টেজ হয়, তাই না? এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 100%, অর্থাৎ 1, তাই না? এখন টিএল বাই টিএইচ এর ভ্যালুটা কতটুকু চেঞ্জ হবে তার উপর ডিপেন্ড করছে ইটার ভ্যালুটা। যদি টিএল বাড়ে, চিন্তা করে দেখেন, যদি টিএল বাড়ে তাহলে টিএল বাই টিএইচ এর ভ্যালু বেড়ে যাচ্ছে। টিএল যদি বাড়ে, উপরেরটা যদি বাড়ে, টিএল বাই টিএইচ এর ভ্যালু বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইটার ভ্যালু কমে যাচ্ছে। টিএল বাড়লে ইটা কমবে, আর টিএইচ বাড়লে টিএল বাই টিএইচ এর ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ ইটা বেড়ে যাচ্ছে। এইটাই নিচে বুলিয়ান লজিকে বেসিক্যালি লেখা আছে। তখন তো এই সিম্পল যে জিনিসটা বোঝাচ্ছে। জাস্ট এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি শো
short form of all the things that I have said before. এটা equals to এটা বাড়বে তখনই যখন এই লজিক গুলা মিলবে কি টিএইচ বাড়বে কিংবা টিএল কমবে। খুব কনফিউজিং। ম্যাম এই ডাব্লু নেট আরেকবার একটু ডাব্লিউ নেটটা বেসিক্যালি হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল আমরা পড়েছিলাম না? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কি বলে? ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাই না? কিউ এর চেঞ্জ হচ্ছে কি কিউ ইনপুট মাইনাস কিউ আউটপুট। একটা বুঝতে পারছি। একটা রাইট একটা হিট আপনি দিচ্ছেন, সেই হিটটা ভেতরে কিছু কাজ করে বাকি এক্সস্ট হিটটা বের হয়ে যাচ্ছে। তাহলে কাজ হলো কতটুকু? যে হিটটা দিচ্ছেন মাইনাস যে হিটটা বের হয়ে গেল, তার পার্থক্যটাই। এবং এটা ইকুয়ালস টু আউটপুট কতটুকু অ্যাকচুয়ালি আপনার আউটপুট হয়েছে বাই কতটুকু ইনপুট দিয়েছেন। আউটপুট হয়েছে কি টোটাল কাজটা অ্যাকচুয়ালি যে কাজটা আপনি পেয়েছেন, আর ইনপুট হচ্ছে যে হিটটা আপনি ইন দিয়েছেন। ওকে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো দিয়ে দিয়েছি, আপনাদের ডিরাইভও করা লাগবে না, জাস্ট ম্যাথে ডিরেক্ট বসাবেন এবং কিছু কিছু ভ্যালু বের করতে হবে, যেরকম কিউ গুলো বের করে নিতে হবে, টি এস গুলো দরকার হলে বের করতে হবে ম্যাথের দেওয়া ভ্যালু হিসেবে। দেখা যাবে আপনার ডিরেক্ট টি দেওয়া নেই, দেওয়া আছে পি আর ভি দেওয়া আছে, আপনি তাহলে বের করে নিতে পারবেন না পি আর ভি দেওয়া থাকলে? রুদ্ধতা আপনি ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করতে হবে তো এইসব ক্ষেত্রে, তাই না? সব ক্ষেত্রে না, 2 আর 2 3 আর 4 1 এই দুই স্টেপে খালি অ্যাডিয়াবেটিকটা ইউজ করতে হবে, বাকিটাতে আবার আইসোথার্মালটা ইউজ করতে হবে। আইসোথার্মাল প্রসেসে তো টি কনস্ট্যান্ট। জি মিস। আইসোথার্মাল মানে নরমাল প্রসেস। এখানে আপনি চাইলে পিভি ইকুয়ালস টু এনআরটিও ইউজ করতে পারেন। আপনি কেমিস্ট্রিতে যা যা ফর্মুলা পড়েছেন সব ইউজ করতে পারবেন, ডোন্ট ওয়ারি। এই কোর্সটা বেসিক্যালি আপনাদের এতদিন পড়া সবকিছু জিস্ট অ্যাপ্লিকেশন, ইন প্র্যাকটিস আপনি কিভাবে ইউজ করবেন সেটা, আর কিছুই না। অসুবিধা নেই, আমরা একটা ম্যাথে যাব একটু পরে। আচ্ছা, এখন আমরা বেসিক্যালি এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, এখন আমাদের প্র্যাকটিসে আমরা ইউজ করি এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল গুলো। ওটা ছিল হচ্ছে কার্নো সাইকেল হচ্ছে আদর্শ সাইকেল, আমাদের থিওরিটিক্যাল পারফেক্ট ইঞ্জিন। এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল গুলো হচ্ছে বেসিক্যালি এয়ার ইউজ করে যেই সাইকেল গুলো করা হয়, ঠিক আছে? এবং এই সাইকেল গুলোতে ওই কার্নোর ইঞ্জিনেরই কনসেপ্ট গুলো ইউজ করা হয়, কিন্তু কার্নো ইঞ্জিনের মতো তো আপনি কনস্ট্যান্ট রিভার্সিবল প্রসেস পাবেন না, চেঞ্জ কিছু হবে, লস হবে। সেই লস গুলো ধরে প্র্যাকটিক্যালি আমরা যেই সাইকেল গুলো পাই সেগুলো হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। তবে কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়, যে নিজের হিসাবের সুবিধার্থে আমরা কিছু অ্যাজাম্পশন ধরে ফেলি, যেরকম এই সাইকেল গুলোতে স্বাভাবিক ওয়ার্কিং ফ্লুইড হবে এয়ার, নামই এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, তাহলে অবশ্যই এয়ার হবে তার ওয়ার্কিং ফ্লুইড, ঠিক আছে? যেটা কন্টিনিউয়াসলি সার্কুলেটস ইন আ ক্লোজড লুপ এন্ড অলওয়েজ বিহেভস অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। এমন আমরা ধরে নিই এগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে এয়ার গুলো, ঠিক আছে? আসলে তো এয়ার আইডিয়াল গ্যাস না, বাট আমরা ধরে নিই আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, যেন আমাদের ম্যাথমেটিক্যাল কম্পিউটেশনটা ইজিয়ার হয়। ওকে, all the processes that make up the cycle are internally reversible। যে প্রসেস গুলোর মাধ্যমে আমরা এই সাইকেলটা করছি, এই প্রসেস গুলো রিভার্সিবল আমরা ধরে নিই, ঠিক আছে? জাস্ট আমাদের হিসাবে সুবিধার্থে, আসলে কিন্তু এটা পাওয়া যায় না। The combustion process is replaced by heat addition process। প্রতি ক্ষেত্রেই কোনো না কোনো জায়গাতে আপনার কম্বাসন একটা প্রসেস থাকবেই, যেখানে আপনার হিট এডিশন হচ্ছে। দেখেন, আমি কিন্তু কার্নোর ইঞ্জিনেও কিন্তু কিউ ইনপুট একটা সাইকেল, কিউ ইনপুট একটা স্টেপ আমরা বলেছি, তাই না? রাইট, দ্য কম্বাসন প্রসেস ইজ রিপ্লেসড বাই হিট এডিশন প্রসেস ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স। কোনো না কোনো এক্সটার্নাল সোর্স থেকে একটা হিট এডিশন প্রসেস থাকবেই, ঠিক আছে? দ্য এক্সহস্ট প্রসেস, আবার এক্সহস্ট প্রসেস কোনটা জানেন? যেটা হচ্ছে কিউ আউটপুট, যেখানে এক্সহস্ট করে দিচ্ছি আমরা, এনার্জি গুলো বের করে দিচ্ছি এবং আগের অবস্থায় ফিরে যাচ্ছি।
exhaust process is replaced by a heat rejection process that restores the working fluid to its initial state. ওয়ার্কিং ফ্লুইডটা আবার প্রিভিয়াস একদম ইনিশিয়াল স্টেটে চলে যায় এক্সস্টার এনার্জি এক্সস্ট করার মাধ্যমে। Air has constant specific heats determined at room temperature. Air এর specific heat যেটা CP, CV, whatever আপনি যেটা নিয়ে হিসাব করছেন সেটা যেন কনস্ট্যান্ট হয় রুম টেম্পারেচারের বেসিসে, ঠিক আছে, চেঞ্জেবল যেন না হয়। ওকে, a cycle for which the air standard assumptions are applicable is frequently referred to as air standard cycle. Reciprocating engines, ঠিক আছে, আমরা এখন যে কোনো একটা রিসিপ্রোকেটিং আচ্ছা, ওভারভিউ অফ রিসিপ্রোকেটিং ইঞ্জিন। এখন ইঞ্জিনে রিসিপ্রোকেটিং ইঞ্জিন বেসিক্যালি কিছুই না, আমরা এই যে এখন সাইকেল গুলো পড়বো এই সাইকেল গুলোরই অ্যাপ্লিকেশন আমরা পড়বো এখন রিসিপ্রোকেটিং ইঞ্জিনে, ঠিক আছে। এগুলো আর কিছুই না, একটা ইঞ্জিন যেটা যেটা পিস্টনটা আপ ডাউন করবে এবং একটা সাইকেল সে কমপ্লিট করবে। দ্যাট সাইকেল মে বি ব্রেটন সাইকেল অর অটো সাইকেল, যে কোনো সাইকেল হতে পারে, ঠিক আছে। এখন এটা জাস্ট এটা জেনারেলাইজ একটা ইঞ্জিনের ফরম্যাট। এখানে বেসিক্যালি কি কি থাকে, একটা একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভিতর পিস্টন থাকে, একটু আগে আপনাকে বললাম এটা ইভেন কার্নো সাইকেলেও এই ইঞ্জিনটা ইউজ করা হয় বেসিক্যালি। এটার উপরে দুটো বাল্ব থাকে, ইনটেক ভালভ আর এক্সস্ট ভালভ। একটা দিয়ে গ্যাস ইনপুট হয়, একটা দিয়ে গ্যাস বাইর হয়ে যায়। ইনপুট হয় যখন তখন আমরা ইনটেক সাইকেল হয়, আবার আউটপুট যখন হয় এক্সস্ট সাইকেলে আউটপুট গ্যাসগুলো আবার বের করে দেয়, আবার সেটা আবার রিসাইকেল হয়, আবার ইনটেক দিয়ে আবার ঢুকে, ঠিক আছে। আচ্ছা, একটা পিস্টন আছে, পিস্টনটা দুটা পজিশন আছে, ম্যাক্সিমাম টপ মোস্ট এন্ড লোয়ার মোস্ট পজিশন আছে, ঠিক আছে। টপ মোস্ট পজিশনটাকে বলে টিডিসি, টপ ডেড সেন্টার, আর লোয়ার মোস্ট পজিশনটাকে বলে পিডিসি, বটম ডেড সেন্টার, ঠিক আছে। এই ইঞ্জিনের ভেতর সরি এই পিস্টনের সিলিন্ডারের ভেতর যখন আমরা গ্যাস ইনপুট করব, আপনারাই আমাকে বলেন যখন পিস্টনের ভিতর আমরা গ্যাস ইনপুট করব, গ্যাস ইনপুট করার পর এই ভেতরে পিস্টনটা কোন পজিশনে থাকবে, বিডিসি তে না টিটিসি তে? বিডিসি তে। ভেরি গুড, বিকজ যখন গ্যাস ইনপুট করব গ্যাসটা প্রেসার দিয়ে ভলিউম ভেতরের সিলিন্ডার ভেতরের ইন্টারনাল ভলিউমটা বাড়িয়ে বিডিসি তে নিয়ে যাবে পিস্টনটাকে, এবং যখন এক্সস্ট করে দিব তখন সে চলে যাবে টিডিসি তে। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ম্যাক্সিমাম ভলিউম হবে কখন, যখন সে বিডিসি তে থাকবে। মিনিমাম ভলিউম হবে কখন, যখন সে টিডিসি তে থাকবে, ভেতরের ভলিউম, তাই না। এবং এই ম্যাক্সিমাম আর মিনিমাম ভলিউমের যে রেশিওটা সেটাকে বলে কম্প্রেশন রেশিও। একটা সিলিন্ডার কম্প্রেশন রেশিও যত বেশি তার ক্যাপাসিটি তত বেশি, কারণ সে তত বেশি গ্যাস নিয়ে খেলা করতে পারবে বেসিক্যালি। ওকে, সো কম্প্রেশন রেশিও এটাকে নরমালি স্মল আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। স্মল আর বা অনেক সময় গামা দিয়েও প্রকাশ করা হয়, ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই ভি মিন ইকুয়ালস টু ভি বিডিসি বাই ভি টিডিসি, ম্যাক্সিমাম ভলিউম বাই লোয়েস্ট ভলিউম, ঠিক আছে। আর ডিসপ্লে কতটুকু ভলিউম তাইলে চেঞ্জ হলো, এখানে ডিসপ্লেসমেন্ট ভলিউম হলো কতটুকু ভলিউম অ্যাকচুয়ালি চেঞ্জ হলো। আপনারাই বলেন বিডিসি থেকে টিডিসির মধ্যে সিলিন্ডারিক যে ভলিউমটা চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি এখানে ভলিউম চেঞ্জ, তাই না। বিডিসি থেকে টিডিসির মধ্যে এই সিলিন্ডারের মধ্যে যতটুকু গ্যাস সে ধরতে পারছে সেটাই ভলিউম চেঞ্জ। তাহলে ইকুয়ালস টু আমরা কি জানি সিলিন্ডারের আয়তন কি, পাই আর স্কয়ার এইচ, তাই না। জি ম্যাম। তাহলে এখানে পাই ভিডি ইকুয়ালস টু পাই ইনটু আর স্কয়ার, মানে হচ্ছে এখানে বি স্কয়ার ধরে নিচ্ছি আমরা। বি হচ্ছে বোর, এটা তো আর না, এটা তো ডায়ামিটার, সিলিন্ডারটা ডায়ামিটারকে বলে বোর, ইঞ্জিনের ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হয় বোর,
ঠিক আছে? সিলিন্ডারটা ডায়ামিটারকে বোর বলা হয়, বি। ওকে, এখন মিস এই বড় বানান কি BOHR ওইটা? BORE। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন এটা তো ডায়ামিটার, এখন আর মানে তো হচ্ছে রেডিয়াস, তো এটা ডায়ামিটারকে যদি আপনি রেডিয়াসকে আপনি ডায়ামিটারে কনভার্ট করতে হলে বাই 4 যেহেতু স্কোয়ার আছে, হাফ ইনটু স্কোয়ার হলে বাই 4 চলে আসে, এই যে পাই বাই 4 দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এইচটা কত এখানে, এখানে হাইটটা কত, কত কত হাইট একটা সিলিন্ডার চেঞ্জ, ভলিউম চেঞ্জের হাইট কত, ছবি দেখে বলতে পারবেন কতটুকু ভলিউম চেঞ্জ হচ্ছে? ভেরি গুড, স্ট্রোকটা, স্ট্রোক এখানে এস দিয়ে আমরা প্রকাশ করছি। সো ভিডি ইকুয়ালস টু পাই বাই 4 এস ইনটু বি স্কয়ার, পাই আর স্কয়ার এইচ বেসিক্যালি ফর্মুলা। কিংবা ম্যাথে যদি ভি ম্যাক্স আর ভি মিন দেওয়া থাকে সেক্ষেত্রে ডিরেক্ট আপনি ওটা থেকেই করতে পারবেন। ম্যাথে যদি বোর আর স্ট্রোক দেওয়া থাকে, এস আর বি এর ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি তা দিয়ে করতে পারেন। এবং এখন সিলিন্ডারের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করা হয়, মিন ইফেক্টিভ প্রেসার, দ্যাট ইজ এমইপি। এমইপি ইকুয়ালস টু ডাব্লিউ নেট বাই ভিডি। ডাব্লিউ নেট কি করে বের করবেন? একটু আগে আমরা এই যে কার্নার সাইকেলে বের করলাম না ডাব্লিউ নেট, এইভাবে সাইকেল ইউজ করে আপনি ডাব্লিউ নেট ইউজ করবেন। আর ভিডি বের করবেন কিভাবে? এই যে এই ফর্মুলাগুলো ইউজ করে, বেসিক্যালি এই ফর্মুলাগুলো ইউজ করে ভিডি বের করবেন। ওকে, ডিসপ্লেসমেন্ট ভলিউমটা আরেকবার যদি পাই বাই 4 পাই বাই 4 আসলো, এখানে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আর এর বদলে বি স্কয়ার দেওয়া হয়েছে, এইচ এর বদলে এস দেওয়া হয়েছে। এখন আর কিন্তু রেডিয়াস, এখানে বি কিন্তু রেডিয়াস না, বি তো ডায়ামিটার। দ্যাটস ওয়াই ডায়ামিটারকে রেডিয়াসকে ডায়ামিটারে কনভার্ট করার জন্য বি বোর্ডের হাফ যদি আমরা নিতে চাই, বি বাই 2 হোল স্কয়ার হওয়ার কথা, তবে বি স্কয়ার বাই 4, বাই 4টা সামনে আসলো। ঠিক আছে। মিস একটা প্রশ্ন ছিল। মিস এই যে এখানে মেইন ইফেক্টিভ প্রেসার যেটা দিছে ম্যাপ, এটা ডব্লিউ নেট ডিভাইডেড বাই ভিডি, কিন্তু এই হাইয়েস্ট প্রেসার হওয়া উচিত ছিল না, কারণ এই ভিডি তো হয় যখন একবারে পুরোপুরি সংকুচিত হয়। এটার মাঝামাঝি কোনো একটা পর্যায়ে যখন আমরা প্রেসারটা মাপতে যাব তখন তার পুরোপুরি ভিডি পরিমাণ সংকুচিত হয় নাই। আপনি এখন এখানে বেসিক্যালি এই মিন ইফেক্টিভ প্রেসারটা যেটা, সেটা বেসিক্যালি এই সিলিন্ডারের ক্যাপাসিটিটার একটা পরিমাপক। এই সিলিন্ডারের ক্যাপাসিটি কতটুকু, কতটুকু ভলিউম সে ডিসপ্লেস করতে পারবে সেটার রেসপেক্টে এটা করা হয়। যদি আপনি হাফ করেন, মাঝামাঝি করেন, মাঝামাঝি করলেও সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু একটা সিলিন্ডারের টিডিসি আর বিডিসি কিন্তু বিভিন্ন সিলিন্ডারের বিভিন্ন রকম হতে পারে। এই জন্য ভিডিটা নিয়ে কাজ করা হয়, যে টিডিসি বিডিসি বিভিন্ন, অনেক অনেক সিলিন্ডারে কিন্তু টিডিসিটা একদম উপরে না হয়ে কিন্তু আর একটু নিচে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একদম মাঝামাঝি হাইটটা নিয়ে খালি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক ভ্যালুটা পাবেন না। এই জন্য কতটুকু অ্যাকচুয়ালি একটা সিলিন্ডারের কাজ কি, ভলিউম কতটুকু গ্যাস সে নিয়ে আবার সেই গ্যাসটাকে বের করে দিতে পারছে, ওই এক্সস্ট নেওয়া এবং এক্সস্ট হওয়াটার ক্যাপাবিলিটিটাই হচ্ছে তার কাজ। এই জন্য অ্যাকচুয়ালি ভিডিটা ইউজ করা হচ্ছে, যে ডিসপ্লেস করতে পারছে টোটাল কতটুকু, কারণ ওই ডিসপ্লেসটা করার পরেই তো আমি কাজটা পাচ্ছি। ডাব্লিউ নেটটা কিন্তু হচ্ছে ডিসপ্লেস করে ফেলার ফলে হাফ, মানে এভারেজ গ্যাস নিয়ে কিন্তু আমি ডাব্লিউটা পাচ্ছি না, আমি কিন্তু গ্যাস ডাব্লিউটা পাচ্ছি টোটাল গ্যাসটা বের করে দেওয়ার পর কতটুকু পাচ্ছি সেইটা, জি মিস বুঝতে পারছি, মানে হাইয়েস্ট ভ্যালুটা। হাইয়েস্ট ভ্যালুটা। দ্যাটস ওয়াই ভিডিটা নেওয়া হয়েছে, যে টোটাল কতটুকু ডিসপ্লেস করার ফলে টোটাল কতটুকু কাজ পাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর মিস এই যে গোলাপি রঙের এই গ্রাফটা দিয়ে কি বোঝাচ্ছে, এই যে ম্যাপ এমইপি। আচ্ছা, গোলাপি রঙের গ্রাফটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে, আমরা তো কার্নোর ইঞ্জিনে, কার্নোর যত বেশি এরিয়া আবদ্ধ করে তত বেশি সে কাজ করতে পারে, রাইট? তো এখানে দেখেন, এই যে এই মিন ইফেক্টিভ প্রেসারের ফর্মুলা
থেকে আমরা এমইপি ফর্মুলা থেকে কি পাচ্ছি, কাজ ইকুয়ালস টু ভিডি ইনটু এমইপি, ডাব্লিউ ইকুয়ালস টু ভিডি ইনটু এমইপি, তাই না? তাই জন্য এটাকে একটা কি বলবো, এটাকে একটা রেক্টাঙ্গেল হিসেবে কল্পনা করা হচ্ছে। ভিডি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম, ম্যাক্সিমাম ভলিউম মাইনাস মিনিমাম ভলিউম। তাহলে এই গ্রাফটায় এক্স অ্যাক্সিসে ভি ম্যাক্স মাইনাস ভি মিন এর যে মধ্যবর্তী অংশটা ভিডি, জি মিস। এবং সেই রেক্টাঙ্গেলের লেন্থ যদি ভিডি হয়, এই রেক্টাঙ্গেলেরই কোনো একটা প্রস্থ এমইপি এর জন্য ডাব্লিউ নেট আমি পাবো। প্রস্থটা এই যে এই গ্রাফটা কতটুকু এরিয়া আসলে আবদ্ধ করছে ডাব্লিউ নেট, এই সমান এরিয়ার একটা রেক্টাঙ্গেল এখানে এঁকেছে, ওই রেক্টাঙ্গেলটারই প্রস্থটা হবে এমইপি। এটা হচ্ছে পিকটোরালি যদি আপনি দেখাতে চান। এমইপি এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, খালি এখান থেকে মানে ডাব্লিউ নেটটা ওই কার্ভ থেকে আমরা পেয়েছি, এটা পিভি কার্ভ থেকে আমরা ডাব্লিউ নেটটা এরিয়াটা মেপে পেয়েছি, ওই সেম এরিয়ার একটা রেক্টাঙ্গেল যদি আঁকি যেটার লেন্থ হচ্ছে ভিডি, তাহলে সেটার প্রস্থটা হবে এভিডি, এটা বুঝতে চাচ্ছে। আর মিস এর আগে যে স্লাইডে টিএস যে গ্রাফটা দেখেছেন, ওই জাতীয় গ্রাফ কি আমাদের পরীক্ষায় আসতে পারে বা লাগবে কি? অবশ্যই লাগবে, আসতে পারে অবশ্যই। আমি ইভেন কার্নোর সাইকেল কিনা এটাও বলবো না, গ্রাফটা দেখিয়ে বলে দিতে পারি যে কোনটা আর এটা এই সাইকেলে কিভাবে কি কিউ চেঞ্জ হয়েছে, কিভাবে এই সাইকেলে V3 V2 বের করো, বলে দিতে পারি। আর একটা জিনিস যেটা আর কি, যে এখানে টিএস এর চেঞ্জ বুঝলাম যে টিএস এখানে রুদ্ধতাপীয় সমস্যার জন্য হয়েছে, কিন্তু মেইন যে একটা কার্ভ গেছে নীল রঙের একটা কার্ভ, ওই কার্ভটা কিসের সাপেক্ষে কি দিয়ে ড্র করছে? এই নীল রঙের যে কার্ভটা বেসিক্যালি দেওয়া হয়েছে, এটা আসলে তেমন কিছুই না। আপনাদের গত দিন এটাকে ফেস চেঞ্জের ছিলাম না, ওই যে মতো একটা শেপ দেওয়া হয়েছে আর কিছুই না। এইটা ডিফারেন্ট প্রেসারে যদি আপনি করেন, এটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছুই না। মেইনলি যদি আপনাদের এই রেড রেক্টাঙ্গলটা দেওয়া থাকে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন টি কত ভি কত, তাই না? জি মিস। ওকে, তাহলে আমরা প্রসিড করি সামনে। ওকে, এই ক্লাসটার জন্য আপনাদের একটা না একটা ডাবল ক্লাস নেওয়া উচিত ছিল আমার, যেন আপনারা একদম একটানে বুঝে যান। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট উইকে আশা করি আবার পড়ানো যাবে, অসুবিধা নেই। তার আগে আপনাদেরকে আজকে তাড়াতাড়ি করে আমি অটো সাইকেলটা বুঝিয়ে দিই। এর আগে আপনাকে আমরা কার্নার সাইকেল পড়লাম, আর এখন আমরা আরেকটা আইডিয়াল সাইকেল পড়বো, দ্যাট ইজ অটো সাইকেল। আইডিয়াল সাইকেল ফর এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন। ওকে, এর আগে কিন্তু আমরা কিউ ইনপুট কিউ আউটপুটের সময় কিন্তু তেমন কোনো এক্সট্রা ইগনিশন প্রসেস দেখছিলাম না, তাই না? এইখানে অ্যাকচুয়ালি স্পার্ক ইগনিশন ইঞ্জিনে করে কি, কিউ ইনপুটটা করা হয় একটা এক্সটার্নাল সার্কিটের মাধ্যমে, স্পার্কের মাধ্যমে। বাকি প্রসেসটা বেসিক্যালি একই টাইপের, ঠিক আছে? প্রথমে গ্যাস এন্টার করা হবে ইনটেক স্টেপে, একদম প্রথমে একদম জিরো থাকবে, ঠিক আছে? তারপর গ্যাস এন্টার করবে, গ্যাস এন্টার করার ফলে কি হবে, ভেতরে আয়তনটা বাড়বে। ওকে, এখন ইনটেকের পর অ্যাকচুয়াল প্রসেসটা শুরু হবে, ভেতরে যখন গ্যাসটা থাকবে অ্যাকচুয়াল প্রসেসটা শুরু হবে তাকে কম্প্রেস করার মাধ্যমে। ওকে, প্রথম প্রসেসটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, 1 থেকে 2 এ যাবে আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক মানে কি, এক কার্ভটা হবে অনেক কার্ভ, আইসেন্ট্রপিক হলে এই ক্ষেত্রে একটা খাড়া কার্ভ উঠে যাবে, কম্প্রেশন হবে, এর ফলে ভি হয়ে যাবে কম। আপনারা দেখেন পিভি কার্ভটা দেখলে বুঝতে পারবেন, ভি হয়ে যাবে, ভি হচ্ছে কমছে, ঠিক আছে? সেকেন্ড পিভি কার্ভ, এটা হচ্ছে অটো সাইকেল, নিচের পিভি কার্ভটা হচ্ছে অটো সাইকেলের, আর তার উপরে যে পিভি কার্ভ সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইকেল, সেটা আমি পরে বুঝাবো, আগে অটো সাইকেল বুঝাবো, ঠিক আছে?
1 থেকে 2 এ আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 তে হবে হিট অ্যাডিশন প্রসেস। ঠিক আছে? এবং এটা কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস না। যেহেতু আইসেন্ট্রপিক মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস এটা না, হিট অ্যাডিশন প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন। কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন আপনি কখন করতে পারবেন? যখন ভেতরে একটা স্পার্কের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হবে ভেতরে। জাস্ট মনে করেন একটা সার্কিটের মাধ্যমে একটা স্পার্ক, যেভাবে আম রান্না করার সময় আমরা স্পার্কের মাধ্যমে চুলা জ্বালাই না, এরকম অনেকটা। ভেতরে স্পার্কের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হবে। আর যেহেতু এয়ার অক্সিজেন আছে, এটা জ্বলে যাবে। ঠিক আছে? গেল হিট অ্যাডিশন প্রসেস। হিট অ্যাডিশন হলো, তারপর কি হবে? আইসেন্ট্রপিক এক্সপানশন। তখন কি হবে? পিস্টনটা এগেইন টিডিসি থেকে বিডিসি তে চলে যাবে 3 to 4। মিস এই যে এখানে যে ইটা হইলো, মানে আমরা যে কম্বাস্টন, সরি, স্পার্কটা ঘটাইলো, স্পার্কের জন্য হচ্ছে এই এক্সপান্ডটা হইলো হঠাৎ হুম, করে। হুম। আচ্ছা জি মিস, এটা কি? স্পার্কের জন্য ভেতরে হিট তৈরি হলো, এবং হিট তৈরি হওয়ার জন্য ভেতরে একটা মানে ব্লাস্টের মতো হয়েছে, সে অনুপরমাণুগুলো সবার থেকে দূরে সরে গেল, এবং তারা ওই হিটটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য পিস্টনটা আবার নিচের দিকে সরে যাবে, যেন সেই হিটটা যেন সে আর কি ডিসপার্স করে দিতে পারে, ছড়াই দিতে পারে। তার ভেতরে তো আর রাখতে পারছে না, তার ভেতরে অনেক হিট এনার্জি হয়ে যাচ্ছে। সে তখন তার ভলিউম বাড়িয়ে সেটাকে ওই হিটটা ডিসপার্স করে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? এরপর এগেইন হিটটা ডিসপার্স করে দিল, আইসেন্ট্রপিক একটা এক্সপানশন হলো। এরপর এগেইন আমরা কি করি? ওই গ্যাসটাকে এগেইন বের করে দিই বাইরে, এক্সহস্ট গ্যাসটাকে বাইরে বের করে দিই আউটপুট ভালভের মাধ্যমে। ঠিক আছে? তত ভলিউম কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, গ্যাসটা বের করে দিই। এখানে কিন্তু পিস্টন আমরা কোনো আপ ডাউন করব না, ভলিউম এর জন্য কনস্ট্যান্ট থাকবে। পিস্টন এখানে কোনো আপ ডাউন হবে না। ভলিউমটা বেসিক্যালি কিন্তু গ্যাসের ভলিউম না, ভলিউমটা কিন্তু বেসিক্যালি এই সিলিন্ডারের ভেতরে পিস্টনটা কতটুকু ভলিউম, টিডিসি বিডিসির ভ্যালু। পিস্টনটা তখন বিডিসি তেই থাকবে। ঠিক আছে? কিন্তু গ্যাসটা, যে এক্সস্ট ভালভটা খুলে যাবে, গ্যাসটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে বাইরে, এবং ওই গ্যাসটা বের হওয়ার সাথে সাথে এগেইন নতুন গ্যাস ইনটেক দিয়ে এন্টার করবে, ইনটেক ভালভ দিয়ে। তারপর আবার পিস্টনটা বিডিসি থেকে টিডিসি তে উঠে যাবে, কম্প্রেশন স্ট্রোকটা হবে একদম 1 থেকে 2 স্টেপে আমরা যাব। দেখেন 1 স্টেপটা কিন্তু শুরু হয়েছিল, পিস্টনটা টিডিসি তে ছিল, খেয়াল করেন, সরি বিডিসি তে ছিল। 4 এ আবার শেষ হবে বিডিসি তে গিয়ে। জি জি জি। মিস একটা প্রশ্ন, এখানে আমরা যখন 4 নাম্বার সাইকেলে স্টপ করলাম বিডিসি তে, তখন গ্যাস কতটুকু বের হবে? যতক্ষণ না পর্যন্ত এটা বায়ুচাপের সমান, মানে 1 এটিএম এ না আসতেছে, তখন তো গ্যাসটা বের হয়ে যাবে, রাইট। তাই না মিস? জি। তারপরে মিস যখন আমাদের 1 এটিএম আসলো তখন বন্ধ করে দিলাম, তাহলে এরপরে কি আবার গ্যাস ঢুকবে, নাকি এরপরে বিডিসি থেকে আগে টিডিসি তে যাবে? মানে 1 নাম্বার সাইকেলে যেটা হওয়া উচিত ছিল, এটা হবে কি? বিডিসি থেকে টিডিসি তে যাওয়া শুরু করবে, তখন এই গ্যাস, তখন কিন্তু এক্সস্ট ভালভটা কিন্তু তখনও খোলা থাকবে। যখন নতুন গ্যাস ঢুকবে, সেই গ্যাসের প্রেসারে ভেতরে এক্সস্ট গ্যাসটা যা অবশিষ্ট ছিল তাদের প্রেসারে তারা বের হয়ে যাবে, তাদের প্রেসারে। এবং যখন বের হয়ে একদম পুরো বের হয়ে যাবে এবং বিডিসি থেকে টিডিসি তে যাওয়া শুরু করবে, ওটার প্রেসারে দুটা ভালভ এগেইন বন্ধ হয়ে যাবে। যখন নিচ থেকে একটা প্রেসার দিবে, তখন ভালভগুলো তো গেটের মতো, ওর প্রেসারের চোটে ভালভগুলো বন্ধ হয়ে যাবে। গ্যাস বের হওয়ার ঢোকাটা সিনক্রোনাইজ করবে কিভাবে, এটা বুঝলাম না। যখন একটা গ্যাস ভেতরে, আপনি আপনি নিজেই বললেন যতক্ষণ 1 এটিএম হবে না কেন ততক্ষণ পর্যন্ত সে বের হতে থাকবে, তাই না? এরপর কি হবে? ভেতরে কিছু লেফট ওভার গ্যাস থেকে যাবে, কারণ 1 এটিএম মনে করেন অলরেডি হয়ে গেছে। তখন আমরা কি করব? তখন আমরা এগেইন ইনটেক ভালভটা আমরা খুলে দিব। ইনটেক ভালভটা খুলে দেওয়ার ফলে কি হবে? ইনটেক ভালভটা খোলার পর ওই দিক দিয়ে নতুন গ্যাস এন্টার করবে, একদম নতুন গ্যাস এন্টার করবে। এই গ্যাসটা এসে আগের গ্যাসটাকে রিপ্লেস করে তার জায়গা দখল করে ফেলবে। মনে করেন একটা জায়গায় অলরেডি গ্যাস কিছু আছে, পেছন থেকে যখন বেশ কিছু গ্যাস আপনি অনেক গতি দিয়ে আপনি যখন এন্টার করাবেন, এবং সামনের দিকে যদি দরজা খোলা থাকে, আগের গ্যাসগুলো ওই পেছনের গ্যাসের প্রেসারে বের হয়ে চলে যাবে না?
জ্যাম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ইটস লাইক দ্যাট। আমি এটা বলতে চাচ্ছিলাম না, বাট এটাই অ্যাকচুয়ালি। তো এটা মানে জাস্ট পেছনের গ্যাসগুলো প্রেসারাইজ করে ওদেরকে এক্সস্ট ভালভ দিয়ে বের করে দিবে, এবং তখন এক্সস্ট ভালভ দিয়ে বের করে দেওয়ার পর যখন অ্যাকচুয়ালি নতুন গ্যাসও কিছুটা বের হয়ে যেতে পারে, ওটা তো সমস্যা না, গ্যাস তো এয়ার, সমস্যা তো নাই। তখন কি হবে, তারপর যখন আবার বিডিসি থেকে টিডিসি তে উঠা শুরু করবে, এক্সস্ট ভালভটা ওই গ্যাসের প্রেসারে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে মিস যখন 1 ATM হবে, হওয়ার পরে নতুন গ্যাস ঢুকাবো, নতুন পুরান গ্যাস সব বের হয়ে যাবে, তারপরে বের আবার হয়ে ফার্স্ট যাবে। সাইকেল শুরু হবে। তারপর আবার ফার্স্ট সাইকেল শুরু হবে, এটা রিভার্সিবল, আবার নতুন জায়গা থেকে শুরু করবে সে। ওকে, দ্যাট ইজ আইডিয়াল অটো সাইকেল, আইডিয়াল। কিন্তু আমাদের কিন্তু এসআই মানে ইঞ্জিনে কিন্তু বেসিক্যালি আইডিয়াল সাইকেলটা হয় না। হয় কোনটা, এই যে সামনে উপরে আপনারা যেটা দেখছেন প্রথম কার্ভটা, ওই কার্ভটার মতো হয়। ইনটেকের সময় আপনার এই যে দ্বিতীয় কাজটা দেখে কিন্তু একটু কনফিউশন লাগছে, যে যখন আমরা গ্যাস দিব তখন কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে হওয়ার কথা না। তখন যখন আমরা গ্যাস দিব তখন তো আসলে ভলিউম একটু বেড়ে যাওয়ার কথা, তাই না? স্বাভাবিক, অটোমেটিক্যালি ভলিউম বাড়বে, যখন গ্যাস দেওয়ার প্রেসারে ভলিউম বেড়ে যাবে না? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে, দেখেন ইনটেক পয়েন্টটা হচ্ছে, ইনটেক কার্ভটা আপনারা খেয়াল করেন, কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম আস্তে আস্তে সমানভাবে বেড়ে যাবে। যেহেতু আমরা নিজে থেকে পিস্টনটা আপ ডাউন করছি না, প্রেসার আপ ডাউন করবে না, এখানে কোনো পিস্টনের উপর কোনো প্রেসার নাই, শুধুমাত্র কনস্ট্যান্ট প্রেসার ভলিউম একদম ধুপ করে অনেকটা বেড়ে যাবে। এরপর আমাদের কম্প্রেশন স্ট্রোকটা শুরু হবে। কম্প্রেশন স্ট্রোকে কি হবে, প্রেসার অনেক বেড়ে যাবে, ভলিউম কমে যাবে। এরপর একটা পয়েন্টে ইগনিশন হবে। ইগনিশন হওয়ার ফলে কি হবে, ইগনিশন হওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত সেই গ্যাসটা, ইগনিশনের ফলে অনেক তাড়াতাড়ি ভলিউম কনস্ট্যান্ট থাকবে, বাট অনেক তাড়াতাড়ি প্রেসার একদম স্টিপলি বেড়ে যাবে, এবং সেখান থেকে এগেইন যেহেতু অনেক বেশি প্রেসার বেড়ে গেল, প্রেসারটা সে ধরে রাখতে পারবে না, এর ফলে কি হবে, সে এক্সপান্ড করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে প্রেসারটা। এই যে এক্সপানশন স্টেপ, ভলিউম বেড়ে যাচ্ছে, প্রেসার ড্রপ করছে, এবং তারপর এক্সস্ট ভালভ খুলে যাবে, একটা পয়েন্টে এক্সস্ট ভালভ খুলে যাবে, এবং এক্সস্ট স্টেপটা হবে। এক্সস্ট হওয়ার সাথে সাথে কি, ভলিউমটা আপনারা নিজেরাই কমন সেন্স দিয়ে বলেন, ভলিউমটা অটোমেটিক্যালি একটু কমে যাবে। এক্সস্ট হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ভলিউমটা কমে যাবে, এবং পিস্টনটা আর ভেতরে, ভলিউম কমবে কেন? আমার তো পাত্রের ভলিউম তো ফিক্সড, গ্যাস রাইট রাইট, এইটাই হচ্ছে অটো সাইকেলে আমরা ধরে নিয়েছিলাম পাত্রের পিস্টনটা জায়গা মতোই থাকবে, বাট আসল ইঞ্জিনে পিস্টনটা জায়গা মতো থাকে না। দিস ইজ নট আইডিয়াল সাইকেল, দিস ইজ প্র্যাকটিক্যাল সাইকেল। দেখা যায় যে ভেতরে যখন গ্যাসগুলো বের হয়ে যায়, পিস্টনটা ফ্রিলি মুভেবল হয়ে যায়, তখন সে আবার উপরে উঠে যায় অটোমেটিক্যালি, পিস্টনটা অটোমেটিক্যালি, কারণ সে তো ভেতরে আর কিছু নাই, ফাঁকা জায়গা, সে ফ্রিলি মুভ করতে পারে, ফ্রিলি সে উপরে উঠে যায়। আবার যখন গ্যাস ঢুকে সে আবার নিচে নেমে যায়। অর্থাৎ গ্যাস ঢোকার সাথে সাথে কিন্তু পিস্টনটা আপ ডাউন, অটো সাইকেলে অ্যাজাম্পশন করে নেওয়া হয় যে পিস্টনটা মানে মুভমেন্ট করে না, পিস্টনটা যেখানে থাকে সেখানেই থেকে যায়, কিন্তু আসল ইঞ্জিনে পিস্টনের মুভমেন্ট আছে। আচ্ছা মিস, এই জন্য ওই যে নিচে ডাবল লাইনিংটা হয়েছে। রাইট, এই জন্য এক্সট্রা একটা লাইনিং হয়েছে, যে ওই পিস্টনটা আপ ডাউন করে, যেটা এবং দেখেন অটো সাইকেলে কিন্তু প্রতিটা ফেজ চেঞ্জ অনেক অনেক স্টিপ, মানে 1 থেকে 2, 2 থেকে 3, দেখেন একদম মানে খুব ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এরকম হয় না, দেখেন আসল সাইকেলে ফিলেটেড একটা চেঞ্জ, অর্থাৎ ধীরে ধীরে হয়, মানে জিনিসটা একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যেতে তার একটু সময় লাগে, একটু সময় ব্যয় হয়, একটু এনার্জি ব্যয় হয়। কম্বাসন দেওয়ার সাথে সাথেই যে সে একেবারে স্টেপ চেঞ্জ করে ফেলবে এরকম না, কম্বাসনের সাথে সাথে সে কিছুক্ষণ হিটটা নেয়, একটু সময় নিয়ে সে হিটটা নেয়, তারপর সে এক্সপ্যান্ড করা শুরু করে, এরকম হয়। ঠিক আছে, এটা হচ্ছে আসল ইঞ্জিন, অ্যাকচুয়াল এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন। 4 স্ট্রোক মানে 4 স্ট্রোক ইঞ্জিনের নাম শুনেছেন না আপনারা? এটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন, যে 4 বার পিস্টনটা আপ ডাউন করে। কম্প্রেশন, দেন এক্সপানশন, পাওয়ার নিয়ে এক্সপান্ড করে,
দেন আবার এক্সহস্ট করে দেয়, আবার যখন গ্যাস ঢুকে সে আবার এক্সপান্ড হয়, আবার কম্প্রেশন হয়। 4 স্ট্রোক পিস্টনটা 4 বার, 4 স্ট্রোক মানে হচ্ছে 4 বার তার স্ট্রোক ডিসটেন্সটা সে পার করে 4 বার। মিস কার্নো কি 4 স্ট্রোক ছিল না? সব 4 স্ট্রোক এই ক্ষেত্রে। আবার অটো অটো কিন্তু 4 স্ট্রোক না, অটো সাইকেল। আমরা দেখি কার্নোটা 4 স্ট্রোক ছিল কিনা। হ্যাঁ, কার্নো 4 স্ট্রোক। আচ্ছা, এখন তো আপনার 12:30 অলরেডি বেজে গেছে, নাহলে আমি এটাও পড়িয়ে দিতাম, অসুবিধা নেই। আপনারা এটা হচ্ছে অটো সাইকেলের বেসিক্যালি কার্নোর সাইকেলের মতোই একটা কার্ভ, ওভাবেই দেখানো হয়েছে। এটা কিন্তু অটো সাইকেল, এটা কিন্তু অ্যাকচুয়াল এসআই ইঞ্জিনের সাইকেল না, এটা কিন্তু অটো সাইকেল, মানে আইডিয়ালটা। ঠিক আছে, আদর্শটা দেখলে আপনার তো কার্ভ দেখলেই বুঝতে পারছেন, তাই না, যে স্টিপ একদম কার্ভ, একদম পয়েন্ট বাই পয়েন্ট চেঞ্জ হচ্ছে। আসল সাইকেলে কখনোই পয়েন্ট বাই পয়েন্ট এত ইজিলি চেঞ্জ হয় না। থিওরিটিক্যাল কাপ। জি 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 জি, থিওরিটিক্যাল আইডিয়াল একটা আদর্শ আমরা ধরে নিই। এখানে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমে কিভাবে কোন ফর্মুলা ফেলবেন সেটা দেওয়া আছে। নতুন দুটো টার্ম এখানে আমরা পড়বো, দ্যাট ইজ কম্প্রেশন রেশিও। নতুন না, টার্মটা অলরেডি আপনারা দেখছেন। কম্প্রেশন রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম বাই মিনিমাম ভলিউমের যে রেশিওটা, ঠিক আছে, আর দে বা গামা দিয়ে প্রকাশ করা হয় এটাকে। আর কে হচ্ছে, এটা হচ্ছে গত দিনের লেকচারে, আগের দিনের লেকচারে পড়িয়েছিলাম, সিপি আর সিভি এর যে অনুপাতটা কে মনে আছে কি? সিপি বাই সিভি ইকুয়ালস টু কে, রেশিও অফ স্পেসিফিক হিট। এখানে কিন্তু সেটা কাজ আছে। আপনারা যে গামা পড়েছেন না, পিভি টু দি পাওয়ার গামা, সেটাই হচ্ছে এই কে। ঠিক আছে, ম্যাথে এটা ইউটিলাইজেশন আছে। এই যে সুন্দর এখানে একটা ম্যাথ দেওয়া আছে, একদম শর্টকাট। মোলার ঠিক তো না? টার্মটা তো মোলার আপেক্ষিক তাপ, আসলে আমি বাংলা টার্মটা আসলে আমার ঠিক মনে নাই, বাট এটা হচ্ছে স্পেসিফিক হিট রেশিও এভাবে বলা হয় ইউজুয়ালি। জি মোলার আপেক্ষিক আর এটা জিজ্ঞেস করছি। যাই হোক, আমার বাংলা টার্মটা আসলে মনে নাই এখন। আমার জাস্ট মনে আছে এই, মানে কে হচ্ছে গামা মনে রাখবেন, তাহলে আপনাদের বসাতে সুবিধা হবে। আর কম্প্রেশন রেশিও হচ্ছে ভি ম্যাক্স বাই ভি মিন। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে একটা ম্যাথ দেওয়া আছে অটো সাইকেলের, জাস্ট শর্টকাট ম্যাথ, মানে অত বেশি কিছু লিখে করা নাই। এইটা আপনাদের বোঝার সুবিধার্থে অত বেশি কিছু লিখে করা নাই, কিন্তু পরীক্ষায় ছবি টবি দেওয়া থাকবে, তারপর গ্রাফ দেওয়া থাকতে পারে। এই পি টি আর এগুলার ভ্যালু না দিয়ে গ্রাফ দেওয়া, মানে গ্রাফ পিভি কার্ভ দেওয়া থাকবে এখানে, কিছু পি এর ভ্যালু কিছু টি এর ভ্যালু দেওয়া থাকতে পারে, আপনাদের ওখান থেকে বুঝে নিতে হবে কোনটা কি। ঠিক আছে, তাহলে দেখেন P1 এর ভ্যালু দেওয়া আছে। P1 যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে P2 টা ইজিলি আপনার বের করে নিতে পারবেন কিভাবে? এই যে 1 থেকে 2 হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেসে কি হয়? P2 বাই P1 ইকুয়ালস টু V2 বাই V1 টু দি পাওয়ার গামা। আর V2 বাই V1 মানে হচ্ছে এই যে কম্প্রেশন রেশিও, V2 বাই V1 ম্যাক্সিমাম ভলিউম বাই মিনিমাম ভলিউম কম্প্রেশন রেশিও, যেটা 10 দেওয়াই আছে। আর টি এর ক্ষেত্রে কাজটা মনে আছে? টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, পিভি টু দি পাওয়ার গামা আর টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, এগুলা ইউজ করে বের করা হয়েছে প্রতিটা জিনিস। ম্যাথটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, আজকে আর বেশিক্ষণ না ধরে রাখি, 12:36 অলরেডি আমার ক্লাস টাইম ওভার।